ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উইসপারিং সাসপেন্সে আপনাদের স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি এক দুর্ধর্ষ শার্লক হোমস গল্প নিয়ে। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্যে থেকে দুজন শ্রোতাবন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উইসপারিং সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্পের প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালাজাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পে রোমাঞ্চকর আবহ তৈরি করার জন্যই এগুলির ব্যবহার করে থাকেন। উইসপারিং সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দই গল্পগুলি গ্রহণ করবেন। উইসপারিং সাসপেন্সে আজকের নিবেদন লেখক রফিউল আলম চৌধুরীর কলমে এ মার্ডার ইন ফেরিস হুইল। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান, তারা আমাদের গল্প পাঠাতে পারে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখক রফিউল আলম চৌধুরীর কলমে এ মার্ডার ইন ফেরিস হুইল। 1883 সালের এক রৌদ্রোজ্জ্বল সকাল। ব্রেকফাস্টের পরে আমি আর হোমস আমাদের বেকার স্ট্রিটের বাড়ির বৈঠকখানায় বসেছিলাম। এমন সকাল লন্ডন শহরে খুব কমই আসে। বাতাসে সদ্য ফোটা ড্যাফোডিল, টিউলিপ আর চেরি ফুলের গন্ধ মেশানো একটা মনোরম সুবাস ভেসে আসছিল। আমি সোফায় বসে একটা সিনেমা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম, আর আমার বন্ধু শার্লক হোমস ঘরের এক কোণে তার প্রিয় চেয়ারটায় আধশোয়া হয়ে ভায়োলিনে একটা বসন্তের মন ভালো করা সুর বাজাচ্ছিল। এমন সময় সিঁড়িতে একটা পায়ের শব্দ। হোমস সঙ্গে সঙ্গে ভায়োলিন নামিয়ে রেখে সোজা হয়ে বসল আর কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করল। তারপরে বলল, আমাদের আগন্তুক কোনো একটা নিয়মিত বাহিনীর সদস্য, ভেরি ওয়েল ট্রেন্ড, মিলিটারি নয়, পুলিশ। হ্যাঁ, পুলিশ, বয়স 50-এর কাছাকাছি। আমার বন্ধুর ডিডাকশন আর অসম্ভব ক্ষুরোধার অবজারভেশন পাওয়ারের সাথে আমার আগেই পরিচয় ছিল, তাই খুব বেশি অবাক না হয়েই জিজ্ঞেস করলাম, শুধু পায়ের শব্দ থেকে কি করে বলছো? শার্লক দ্রুত বলল, শুধু পায়ের শব্দ নয়, পায়ের ছন্দ। এমন ছন্দময় হাঁটা শুধুমাত্র প্রশিক্ষিত সৈনিক আর পুলিশদের ক্ষেত্রেই দেখা যায়। সৈনিক নয়, কারণ তাহলে এক টানা হেঁটে আসতেন। পুলিশ বলেই সিঁড়ির কয়েকটা ধাপ পার হবার পর কিছুটা সতর্কতাবশত থামছেন, আবার ওঠা শুরু করছেন। এটা দীর্ঘদিনের সার্ভিস লাইফের অভ্যাস থেকে হয়েছে, এটা পরিষ্কার। আর ভদ্রলোক লন্ডনের বাইরের কোনো কাউন্টি থেকে এসেছেন। এবারে আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কথা কিভাবে বললে? শার্লক বলল, ভদ্রলোক এই বসন্তকালের মনোরম আবহাওয়াতেও খুব কাশছেন। এর মানে দাঁড়ায়, লন্ডনের এই সিজনে প্লেন আর বার্থ ট্রি থেকে যে অস্বাভাবিক মাত্রায় পলেনকণা নির্গত হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে, সেই ব্যাপারে ভদ্রলোক জানতেন না বা খেয়াল ছিল না। তাই তিনি লন্ডনে আসার সময় মাস্ক আনতে ভুলে গেছেন। পলেনের জন্যই এই খুসখুস কাশি। এবার যাও, দরজাটা খুলে দাও, এই ডোরবেল বাজালো বলে। শার্লক কথা শেষ করার আগেই দরজার বাইরে ঝোলানো লোহার ছোট্ট ঘণ্টিটা টুং করে উঠল। আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম সত্যিই বয়স 50-এর একজন ভদ্রলোক দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। গায়ে কোট, পায়ে বুট আর মাথায় হ্যাট। ভদ্রলোক কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই শার্লক বলল, গুড মর্নিং ইন্সপেক্টর, ভেতরে আসুন। হাউ ওয়াজ ইউর মর্নিং ট্রেন জার্নি? শার্লকের কথায় ভদ্রলোক কিছুটা হোঁচট খেয়ে আবারও একটু খুক খুক করে কাশলেন। তারপরে বললেন, তা আপনি এত কিছু কি করে জানলেন? শার্লক হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে বলল, বলছি, আগে ভেতরে এসে বসুন, অনেকটা জার্নি করে এসেছেন।
ভদ্রলোক সোফায় বসতে বসতে বললেন, আপনি নিশ্চয়ই শার্লক হোমস। আমি আপনার অসাধারণ ক্ষমতার কথা শুনেছি, কিন্তু তবুও কেন জানি বিশ্বাস করতে পারছি না আপনি আমাকে এক নজর দেখেই কি করে এত কিছু বলে দিলেন। শার্লক বলল, আপনাকে দেখে নয়, আপনাকে দেখার আগেই শুধুমাত্র পায়ের শব্দ শুনে আমি আমার বন্ধু ডক্টর ওয়াটসনকে আপনার সম্পর্কে এই কথাগুলো বলেছি। আর এখন ঘরে ঢোকার মুখে ঘরের প্রতিটি কোণের দিকে আপনার সতর্ক এবং অতি দ্রুত দৃষ্টিপাত করা থেকে আপনার পুলিশ পরিচয় সম্পর্কে নিশ্চিত হলাম। ঘরে ঢোকার আগে আপনার এই অসময়ের কাশি শুনেই বুঝতে পেরেছি আপনি লন্ডনের বাইরে থেকে এসেছেন, যিনি লন্ডনের বাতাসের পলেনকণায় শ্বাস নিতে অভ্যস্ত নন। এবং আপনি ঘরে ঢোকার পর গ্রাম্য টেইলারের হাতে বানানো কোটের কাটিং আর আপনার বুটের কাদার রং দেখে নিশ্চিত হলাম আপনি লন্ডনের বাইরের কোনো কাউন্টি, হ্যাম্পশায়ার নয়, কারণ হ্যাম্পশায়ারের কাদা লালচে কালারের। লন্ডন নয়, লন্ডনের কাদা ভেজা আর কালো কালারের। হ্যাঁ, ব্রাউন কালারের কাদা, তার মানে আপনি সারি কাউন্টি থেকে আসছেন মিস্টার। এতটুকু বলে শার্লক জিজ্ঞাসু ভঙ্গিতে ভদ্রলোকের দিকে চাইল। ভদ্রলোক হাঁ করে কিছুক্ষণ শার্লকের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ সম্বিত ফিরে পেয়ে বললেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার হোমস। মাই নেম ইজ ইন্সপেক্টর এডওয়ার্ড কলিন্স। শার্লক এবারে কিছুটা গম্ভীর হয়ে বলল, তো বলুন মিস্টার এডওয়ার্ড, আপনার পুলিশ বন্ধুটিকে কিভাবে সাহায্য করতে পারি? এবারে মিস্টার এডওয়ার্ড আর আমি কারো মুখ থেকেই কোনো কথা সরল না। শার্লক আবারও বলল, ওয়েল, কাউন্টি পুলিশ থেকে কোনো কেসের ব্যাপারে অফিসিয়ালি আমার কাছে সাহায্য চাইতে হলে সেটা রিকোয়েস্ট নিয়ে আপনি আসতেন না, বরং লন্ডন পুলিশের মাধ্যমে আমার কাছে লোক পাঠানো হতো। আপনি যেহেতু সেই সারি থেকে একা এসেছেন এবং সিভিল ড্রেসে এসেছেন, তাহলে ধরে নিতে হবে ব্যাপারটা ব্যক্তিগত। অভিযুক্ত আপনি নিজে হলে আপনার পকেটের ভিতরে উঁচু হয়ে থাকা যে জিনিসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ সার্ভিস রিভলভার, সেটা থাকতো না। ডিপার্টমেন্ট থেকে অবশ্যই সেটা জমা করিয়ে নেওয়া হতো। পুলিশের বাইরের কোনো বন্ধুর কেস হলে আপনি নিজেই হয়তো কেসটা ইনভেস্টিগেট করতেন, কারণ সেক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতো না। আপনার পরিবারের কারোর ব্যাপার হলে হয়তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতো, কিন্তু সেক্ষেত্রে আপনি এতটা শান্ত থাকতে পারতেন না, বরং অনেক বেশি উদ্বিগ্ন এবং অস্থির থাকতেন। সুতরাং ধরে নিতে হবে আপনার এই বন্ধুটি আপনার পুলিশ ডিপার্টমেন্টেরই কোনো সহকর্মী এবং আপনার ভালো বন্ধু, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি গোপনে আমার কাছে সাহায্য চাইতে এসেছেন। ইন্সপেক্টর এডওয়ার্ড বললেন, মাইন্ড ব্লোয়িং মিস্টার হোমস। হোমস বলল, কেসটাও আর নিশ্চয়ই কাউন্টি পুলিশের হাতে নেই। ইন্সপেক্টর বললেন, না মিস্টার হোমস, স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে চলে গেছে কেসটা। হোমস বলল, সার্টেনলি। এবার আপনি দয়া করে পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে বসে থেকে কথাগুলো মনের ভেতরে সাজিয়ে নিলেন যেন। তারপরে বলতে আরম্ভ করলেন, আমার বন্ধুর নাম ইন্সপেক্টর চার্লস রেডগ্রেড, সারি কাউন্টির একজন পুলিশ ইন্সপেক্টর। মিস্টার হোমস, আপনি জেনে থাকবেন প্রতি বছর বসন্ত ঋতুতে আমাদের সারিতে একটা শতাব্দী প্রাচীন কার্নিভাল বা মেলা হয়। এই মেলায় সমগ্র ইংল্যান্ড থেকে ব্যবসায়ীরা আসে তাদের স্টল নিয়ে কেনাবেচা করার জন্য। বিভিন্ন সার্কাস দল, পাপেট শো, থিয়েটারের দল, এরাও মেলায় এসে অংশগ্রহণ করে। এছাড়াও গ্রামবাসীদের বিনোদনের জন্য ফেরিস হুইল অর্থাৎ নাগরদোলা, মেরিগো রাউন্ড, বিভিন্ন ধরনের লটারির মেশিন ইত্যাদিও বসানো হয়। মেলার এই কটা দিন পুরো কাউন্টবাসীরাই একেবারে আনন্দে উৎসবে মেতে থাকে। কাউন্টির প্রায় প্রতিটা গ্রাম থেকে প্রতিটা মানুষ কোনো না কোনো দিন এই কার্নিভাল দেখতে আসে। পুরো 1 মাস ধরে চলে এই কার্নিভাল। মিস্টার হোমস, এই ধরনের কার্নিভালগুলোতে ভালো সাধারণ গ্রামবাসীরা যেমন আসে, তেমন অনেক খারাপ মানুষ অনেক রকম খারাপ ধান্দা নিয়েও ঘোরাফেরা করে। কিন্তু এজন্য আমাদের পুলিশদের সবসময় সতর্ক থাকতে হয়। বেশিরভাগ সময় সিভিল ড্রেস বা সাদা পোশাকেই আমরা থাকি। সেদিন আমার বন্ধু ইন্সপেক্টর চার্লস রেডগ্রেভ মেলায় সিভিল ড্রেসে ঘুরে বেড়াচ্ছিল আর সন্দেহজনক লোকেদের ওপর চলাফেরার উপর নজর রাখছিল। এমন সময় ওর দেখা হয় এডগার্ড হ্যালকম্বের সাথে। এডগার্ডের বয়স আন্দাজ 20 থেকে 22 বছর, রোগা, লম্বা, উস্কো খুস্কো চেহারা, মাদকাসক্ত। ইন্সপেক্টর চার্লস রেডগ্রেভ এডওয়ার্ডকে আগে থেকেই চিনত। আপনি জেনে থাকবেন মিস্টার হোমস, আমাদের পুলিশদের অনেক সোর্স বা ইনফর্মার থাকে। এরা পুলিশের কেউ নয়, কিন্তু এরা টাকার বিনিময়ে আমাদের হয়ে কাজ করে।
আমাদেরকে বিভিন্ন রকম অপরাধীদের খবরাখবর সংগ্রহ করে দেয়। প্রত্যেক অফিসাররাই এমন কিছু নিজস্ব ইনফর্মার রেখে দেয় আর কি নিজের আন্ডারে। এডগার মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন মদ, জুয়া আর আফিনের আড্ডাগুলোতে ওর নিয়মিত যাতায়াত ছিল। আপনি তো জানেন মিস্টার হোমস, এ সমস্ত জায়গা এক একটা বড় সড়ো অপরাধীদের আখড়া। যাই হোক, এ সকল কথা বিবেচনা করে আমার বন্ধু চার্লস অল্প কিছু টাকার বিনিময়ে এডগারকে তার খবর সংগ্রাহক হিসেবে রেখেছিল। সেদিন এডগারের সাথে মেলায় দেখা হবার পর এডগার চার্লসকে বলে ওর কিছু কিছু খবর আছে। সে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে চার্লসকে এই খবরগুলো জানাতে চায়। চার্লস তাকে বলে, ঠিক আছে, মেলার বাইরে চলো, সেখানে গিয়ে শুনি তুমি কি খবর নিয়ে এসেছো। তার এই কথা শোনার পর এডগার মেলার বাইরে যেতে অস্বীকৃতি জানায়। সে মেলার ভেতরের একটা অংশে ফেরিস হুইল বা নাগরদোলার দিকে দেখিয়ে বলে, চলুন এইটার উপর উঠে আপনাকে সবকিছু খুলে বলা যাক। আমার বন্ধু চার্লস কোনো কিছু না ভেবেই এডগারের কথায় রাজি হয়ে যায়। তারা দুজন মিলে দুটো টিকিট কেটে নাগরদোলায় চড়ে বসে। কিছুক্ষণ পর অপারেটরদের নাগরদোলার হাতল টান দিতেই নাগরদোলাটা ঘুরতে শুরু করে, আর আস্তে আস্তে চার্লস আর এডগার নাগরদোলার যে অংশটায় বসেছিল সেটা অনেক উঁচুতে উঠে যায়। চার্লস তখন এডগারের কাছে জানতে চায়, এবার বলো তোমার কাছে কি খবর আছে। কিন্তু এডগার চার্লসের কথার কোনো জবাব না দিয়ে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে। তার কথা শুনে চার্লস অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন এডগার আরো জোরে চেঁচাতে চেঁচাতে বলতে থাকে, বাঁচাও আমাকে, বাঁচাও, মেরে ফেললো আমাকে, খুন করে ফেললো আমায়, কে কোথায় আছো, বাঁচাও। এডগারের এমন আচরণে স্বাভাবিকভাবেই চার্লস বেশ বিচলিত হয়ে পড়ে। সে এডগারকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে জোরে চিৎকার করে অপারেটরকে নাগরদোলা থামাতে বলে। নাগরদোলা থেমে যায় আর তারা ঘুরতে ঘুরতে মাটির কাছে এসে পৌঁছে। এডগারের চেঁচামেচিতে আশেপাশে অনেক মানুষ জমে গিয়েছিল। তাদেরকে শান্ত করার জন্য ইন্সপেক্টর চার্লস নাগরদোলার থেকে নেমে নিজের পরিচয় দিয়ে বলে, আমি একজন পুলিশ অফিসার, আপনারা সবাই শান্ত হন, সব ঠিক আছে। এমন সময় চার্লস পেছন থেকে ফেরিস হুইল অপারেটর মহিলাটির ভয়ানক চিৎকার শুনতে পায়। খুন খুন, নাগরদোলায় একজন খুন হয়েছে। হতভম্ব চার্লস আবারও নাগরদোলার কাছে গিয়ে দেখতে পায় নাগরদোলার সিটে এডগারের নিথর দেহ পড়ে আছে। তার বুকে ঠিক হৃৎপিণ্ডের উপর একটা ছুরি আমূল বিদ্ধ করা। এই দৃশ্য দেখার পর কোনো মানুষেরই মাথা ঠিকভাবে কাজ করার কথা না মিস্টার হোমস, কিন্তু চার্লস একজন এক্সপেরিয়েন্সড পুলিশ অফিসার। নার্ভের উপর তার অনেক দখল, কিন্তু মুহূর্তের আকস্মিকতায় সেও প্রথমটা মাথায় হাত দিয়ে বসে পড়ে। তারপর অনেক কষ্টে নার্ভকে কন্ট্রোল করে আবার উঠে দাঁড়ায়। ততক্ষণে উপস্থিত জনতা প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে। চার্লসকে হাতে পেলে সেই উত্তেজিত জনতা হয়তো তাকে সেখানেই শেষ করে দিত, কিন্তু ততক্ষণে মেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কনস্টেবলরা সেখানে উপস্থিত হয়ে পড়েছে। তারা অনেক কষ্টে সেই মবের হাত থেকে চার্লসকে উদ্ধার করে। তাদের মধ্যে থেকে একজন পুলিশ স্টেশনে এসে খবর দিলে আমি এবং অন্যান্য অফিসাররা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছই এবং ইন্সপেক্টর চার্লসকে গ্রেফতার করি। এতটুকু বলে একটু থামলেন ইন্সপেক্টর এডওয়ার্ড কলিন্স। তারপরে একটু কাঁপা কাঁপা গলায় বললেন, মিস্টার হোমস, আমার বন্ধু চার্লস নির্দোষ। আমি ওকে গত 30 বছর ধরে চিনি। সে কোনোদিন এই কাজ করতে পারে না। আপনি ওকে বাঁচান মিস্টার হোমস, বাঁচান প্লিজ, আপনি ওকে বাঁচান। এতক্ষণ ধরে আমি আর শার্লক দুজনেই অবাক হয়ে এই অদ্ভুত ঘটনা শুনছিলাম। এবারে ভদ্রলোকের এই করুণ আকুতি শুনে শার্লক বলল, আচ্ছা ঠিক আছে মিস্টার কলিন্স, আপনি শান্ত হন। আমি যখন আছি, আপনার বন্ধু যদি সত্যি নিরপরাধ হয়ে থাকেন, আমি এত সহজে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে দিচ্ছি না। আমরা যখন সারি কাউন্টির কোর্টরুমে গিয়ে পৌঁছলাম তখন চার্লসের মামলার শুনানি চলছে। কোর্টরুম লোকে লোকারণ্য। আমরা পেছনের দিকের একটা সিট দখল করে বসলাম। সামনের কাঠগোড়ার দিকে তাকিয়ে দেখলাম একজন বছর 45-এর শক্তপোক্ত চেহারার লোক দাঁড়িয়ে আছে। মুখের গড়ন শক্ত, কঠিন, শরীরে প্রশিক্ষণের ছাপ স্পষ্ট।
আমাদের পাশের চেয়ার থেকে ইন্সপেক্টর এডওয়ার্ড ফিসফিস করে বলল, মিস্টার হোমস, ইটস ইন্সপেক্টর চার্লস রেডগ্রেভ। হোমস গলায় স্বর খাদে নামিয়ে এনে বলল, ইয়েস, আই নো অফিসার। ইন্সপেক্টর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি আর হোমসও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ইন্সপেক্টর এডওয়ার্ড আমাদেরকে অনুরোধ করেছেন, তিনি যে ব্যক্তিগতভাবে আমাদেরকে অ্যাপয়েন্ট করেছেন ব্যাপারটা যেন গোপন থাকে। তাই আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করে একে অপরকে না চেনার অভিনয় করতে লাগলাম। চার্লসের উকিল উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, ইয়োর অনার, আমার মক্কেল মিস্টার চার্লস রেডগ্রেভ একজন স্বনামধন্য পুলিশ অফিসার, যিনি গত প্রায় 30 বছর ধরে সারি কাউন্টি পুলিশের হয়ে অত্যন্ত সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। তার এফিসিয়েন্সি এবং রেসপন্সিবিলিটির কথা পুরো ডিপার্টমেন্ট জানে। এমন একজন লয়াল অফিসারের বিরুদ্ধে এমন একটা মামলার চার্জ আনা সত্যি দুঃখজনক, এবং আমি মনে করি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি আশা করব এই বিষয়টি সম্মানিত কোর্ট সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন। ইয়োর অনার, আমার মক্কেলের সামাজিক মর্যাদা এবং তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের অভাবের কথা বিবেচনা করে আমার মক্কেল মিস্টার এডওয়ার্ড রেডগ্রেভকে জামিন প্রদানের জন্য আমি মাননীয় কোর্টের কাছে অনুরোধ করছি। তার কথা শেষ হওয়ার আগেই কোর্টরুমে উপস্থিত সমস্ত মানুষ একযোগে হেসে উঠল। জাজ তার হাতের হাতুড়িটা একবার টেবিলের ওপর জোরে ঠুকে দিয়ে জোরে জোরে 2 বার বললেন, অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট রুম। সবাই চুপ হয়ে গেল। জাজ সাহেব আবার বললেন, মাই ডিয়ার লয়ার, কার্নিভালে উপস্থিত শত শত মানুষ যে ঘটনা নিজের চোখে দেখেছে অন এ ব্রাইট সানি ডে, এর চেয়ে বড় প্রমাণ আর কি থাকতে পারে? এরপরেও আপনি কিসের ভিত্তিতে একে উপযুক্ত প্রমাণের অভাব বলছেন না আমি জানি না। সমস্ত কোর্টরুম আবার হেসে উঠল। বিচারক আবারও তার হাতুড়ি ঠুকলেন। অর্ডার, অর্ডার। চার্লসের পক্ষের উকিল বললেন, ইয়োর অনার, আমি আপনার কাছে আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য, এবং আমি যদি তাকে নির্দোষ প্রমাণ করতে পারি সেক্ষেত্রে মিস্টার চার্লসের মতো একজন প্রেস্টিজিয়াস অফিসারের পক্ষে নির্দোষ প্রমাণের আগের সময়টা জেলে থাকা সমানহানিকর। সুতরাং তার সামাজিক অবস্থার কথা চিন্তা করে আমার মক্কেলের জামিন মঞ্জুর করার জন্য আপনার প্রতি বিশেষ নিবেদন থাকবে। বিচারক সরকার পক্ষের উকিলকে ডেকে বললেন, Mr. Public Prosecutor, I am ordering you to collect all the substantial evidence against Mr. Charles before the next hearing. Till then, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে মিস্টার চার্লসের জামিন মঞ্জুর করা হল। চার্লসের পক্ষের উকিল মাথাটা একটু নট করে বললেন, থ্যাংক ইউ ইয়োর অনার, থ্যাংক ইউ সো মাচ। আমি আর শার্লক কোর্টরুম থেকে বেরিয়ে এলাম। ইন্সপেক্টর এডওয়ার্ড রুম থেকে বের হয়ে আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় সবার চোখ এড়িয়ে শার্লকের হাতে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিয়ে গেলেন। বললেন, মিস্টার হোমস, এই নিন চার্লসের বাড়ির ঠিকানা। আজ সন্ধ্যায় ওর বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করবেন। বলে তিনি দ্রুত বেরিয়ে গেলেন। কোর্ট চত্বরের বিশাল সবুজ লনে এসে শার্লক তার পাইপটা ধরিয়ে টানতে শুরু করল। আমি বললাম, এবার কি করবে? শার্লক বলল, আই ডোন্ট নো ওয়াটসন, জাজ কি বললেন শুনলে তো? ইট ওয়াজ আ ব্রাইট সানি ডে, শত শত মানুষ নিজের চোখে দেখেছে। আমি একটু চিন্তিত হয়ে বললাম, আমার তো মনে হয় আমাদের আর কোনো আশাই নেই। এতগুলো মানুষ যেহেতু দিনের বেলায় খুনটা হতে দেখেছে, তখন আমরা আমাদের মক্কেলকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? হোমস আমায় থামিয়ে দিয়ে বলল, ওয়েট মাই ডিয়ার ওয়াটসন, তুমি বোধহয় একটু ভুল বললে। আমি অবাক হয়ে বললাম, ভুল বললাম? কি ভুল বললাম? শার্লক বলল, তুমি বলেছ এতগুলো মানুষ দিনের বেলায় খুনটা হতে দেখেছে। আসলেও কি তাই ওয়াটসন? আমি বললাম, তা নয় তো কি, এটা তো আর রাত ছিল না, অথবা কুয়াশাও ছিল না যে অন্ধকারে কুয়াশায় সবাই ভুল দেখেছে। শুনলেই তো, ইট ওয়াজ আ ব্রাইট সানি ডে, সবাই নিজ চোখে দেখেছে। হোমস বলল, নিজ চোখে কি দেখেছে? নিজ চোখে সবাই দেখেছে চার্লস আর এডগার নাগরদোলায় একসাথে বসে আছে, আর এডগার চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো, খুন করে ফেললো। কি তাই তো? আমি বললাম, হ্যাঁ, তাতে অসুবিধে কি আছে? হোমস বলল,
অসুবিধা আছে মাই ডিয়ার ওয়াটসন, অসুবিধা আছে। আচ্ছা, এডগারের চিৎকার শুনে সবাই তাদেরকে নাগরদোলার উঁচুতে বসে থাকতে দেখলো। তারপর নাগরদোলার নিচে নামানো হলো। তারপর সবাই কি দেখলো? আমি বললাম, সবাই দেখলো চার্লস নাগরদোলা থেকে নেমে এলো, আর নাগরদোলার সিটে এডগারের নিথর মৃতদেহ বুকে ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। শার্লক প্রায় চেঁচিয়ে বলল, এক্স্যাক্টলি ওয়াটসন, এক্স্যাক্টলি, অ্যান্ড দ্যাটস মাই ডাউট, দ্যাটস মাই কোয়েশ্চেন। সবাই তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে, কিন্তু কেউ নিজের চোখে দেখেনি যে চার্লস এডগারের বুকে ছুরিটা ঢোকাচ্ছে। নো ওয়াটসন, নো ওয়ান, নোবডি সিন হিম কমিটিং দ্য মার্ডার। আমি একটু গম্ভীর গলায় বললাম, না দেখলেও তো ব্যাপারটা পরিষ্কার যে খুনটা চার্লসই করেছে, কারণ তখন নাগরদোলার ওই পার্টিকুলার সিটে ওরা দুইজন ছাড়া তো আর কেউ ছিল না। হোমস বলল, এত সহজে যদি সবকিছু পরিষ্কার হয়ে যেত মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে দুনিয়ায় আমার মতো লোকেদের কি প্রয়োজন থাকতো বলো? আমরা তখন দেখলাম দুজন পুলিশ মিস্টার চার্লসকে কোর্টরুম থেকে বের করে একটা ঘোড়ার গাড়িতে ওঠাচ্ছে। আমি হোমসকে জিজ্ঞেস করলাম, আদালত না চার্লসের জামিন মঞ্জুর করে দিলেন, তাহলে ওকে আবার পুলিশের গাড়িতে ওঠানো হচ্ছে কেন? শার্লক বলল, নিরাপত্তার জন্য। পুরো কাউন্টির মানুষ ওর উপর ক্ষেপে আছে। এই অবস্থায় ওকে একা রাস্তায় ছেড়ে দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তাই হয়তো পুলিশ পাহারায় বাড়ি পৌঁছে দিচ্ছে। চলো ওয়াটসন, দুপুর হয়ে এলো, প্রচণ্ড খিদে পেয়েছে। আশেপাশে কোনো একটা রেস্তোরাঁয় লাঞ্চটা সেরে নেওয়া যাক, তারপর বাকিটা ভাবা যাবে। লাঞ্চ শেষ করে আমরা ইন্সপেক্টর চার্লসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শার্লকের হাতে থাকা কাগজের ঠিকানা অনুযায়ী বাড়িটা শহরের এক প্রান্তে কিছুটা গ্রামের দিকে। হর্স গাড়িতে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। শার্লক বলল, ওয়াটসন, আমাদের হাতে যেহেতু সময় আছে, চলো হাঁটতে হাঁটতে চলে যাওয়া যাক। সারির এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পথ চলতে নিশ্চয়ই তোমার খারাপ লাগবে না। আমি বললাম, একদমই না, চলো। আমরা হাঁটতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই শহরের পাব, সরাইখানা আর গলিগুলো পেরিয়ে আমরা গ্রামের রাস্তায় এসে পড়লাম। ইংল্যান্ডের কান্ট্রিসাইড শুধু বসন্তকালে নয়, সব ঋতুতেই সমান সুন্দর। আমাদের আঁকা বাঁকা পথের দুই পাশে সবুজের গালিচা বিছানো উঁচু নিচু পাহাড়ি মাঠ আর ভ্যালি। সেই বিস্তীর্ণ উপত্যকায় মাইলের পর মাইল গাঢ় টিয়া রঙের সবুজের রাজত্ব। ছোট কচি ঘাসগুলো যেন পুরো প্রান্তরে একটা সুনিপুণ গালিচা বিছিয়ে দিয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। সবুজের মাঝে মাঝে বিশাল ওক গাছগুলো ছায়া দিচ্ছে। বসন্তের মিষ্টি রোদ তাদের গায়ে পড়ে মাটিতে একটা অদ্ভুত নকশা তৈরি করেছে। বাতাসে একটা ভেজা ঘাসের গন্ধ। আমরা প্রায় নিঃশব্দে পথ চললাম প্রায় 1 ঘন্টা। প্রকৃতির এই অনন্য সাধারণ সৌন্দর্য যেন আমাদের কথা বলার শক্তিকেও কেড়ে নিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর আমরা মাঠের এক প্রান্তে একটা ছোট শহর দেখতে পেলাম। সেখানে কয়েকটা ছোট্ট ছেলে মেয়ে ঘাসের উপরে খেলা করছে। হোমস তাদেরকে ঠিকানাটা জিজ্ঞেস করে নিয়ে চার্লসের বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়ির দরজায় আমরা 2 বার কড়া নাড়লাম। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। হোমস বলল, He must be highly cautious about the visitors after all this. Let's try again. এ কথা বলে হোমস বাড়ির জানলায় একটা বিশেষ কায়দায় 3 বার টোকা দিল। ঠিক প্রায় সঙ্গে সঙ্গে ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা গেল। হু ইজ দেয়ার? It's us, Mr. Charles. Please open the door. শার্লক বলল। কে আপনারা? শার্লক গলা উঁচিয়ে বলল, আমি শার্লক হোমস, আর আমার সাথে আমার বন্ধু ডক্টর জন এইচ ওয়াটসন। আপনার ফ্রেন্ড মিস্টার এডওয়ার্ড কলিন্স আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন। ভদ্রলোক এসে দরজা খুলে দিলেন। আমরা ভেতরে প্রবেশ করলাম। চার্লস বললেন, আসলে মিস্টার হোমস, ওই ঘটনার পর থেকে সাংবাদিকরা খুব বিরক্ত করছে। দিন রাত বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে, তাই আমি নিশ্চিত না হয়ে এখন আর দরজা খুলি না। শার্লক বলল, ইটস ওকে মিস্টার চার্লস, আমি আপনাকে অল্প কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। চার্লস বললেন, নো প্রবলেম মিস্টার হোমস। আচ্ছা, আপনারা কি চা বা কফি কিছু নেবেন? শার্লক বলল, না মিস্টার চার্লস, আপনার স্ত্রী তো বাড়িতে নেই, আপনাকে আর কষ্ট করতে হবে না। চার্লস কিছুটা বিষণ্ণ গলায় বলল, ও ইয়া, সি ইজ ইন দ্য মার্কেট।
কিছু বাজার করতে গেছে, কিছুক্ষণের ভেতরই চলে আসবে। শার্লক তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চার্লসের দিকে তাকালো, তারপরে বলল, মিস্টার চার্লস, সেদিনের ঘটনাটা আমি আপনার বন্ধু মিস্টার এডওয়ার্ডের মুখে একবার শুনেছি, তবুও আমি আপনার মুখে পুরো ব্যাপারটা আরেকবার শুনতে চাই। শার্লকের কথায় চার্লস কিছুটা বিরক্ত হলেন বলেই মনে হলো। তিনি বললেন, দিস ইজ দ্য 100th টাইম আই এম টেলিং দিস স্টোরি। হাউ ওয়েল, যে ছেলেটা মারা গেছে, আই মিন এডগার, ও ছিল আমার ইনফর্মার। আমি ওর থেকে বিভিন্ন অপরাধীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতাম। ঘটনার দিন কার্নিভালে ওর সাথে আমার দেখা হয়। ও আমাকে বলে ওর কাছে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ও আমাকে সেগুলো বলতে চায়। আমি বললাম ওখানেই বলতে, কিন্তু ও বলল না, তার এই কথাগুলো বলার জন্য একটা নির্জন জায়গার প্রয়োজন। আমি বললাম ঠিক আছে, চলো তাহলে মেলার বাইরে যাওয়া যাক। তখনই ও আমাকে ফেরিস হুইলে ওঠার প্রস্তাবটা দেয়। ও, তার মানে নাগরদোলায় ওঠার প্রস্তাবটা আপনার ছিল না? না, এডগারই আমাকে নাগরদোলায় উঠে একান্তে কথা বলার প্রস্তাব দেয়। আমি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। দুজন মিলে টিকিট কেটে নাগরদোলায় উঠি। তারপর মাঝ আকাশে ও হঠাৎ চিৎকার করে বলতে শুরু করে, বাঁচাও বাঁচাও, আমাকে খুন করে ফেললো, মেরে ফেললো। আমি তখন ওকে শান্ত করার চেষ্টা করি, ও আরো জোরে চিৎকার করতে থাকে। আমিও চিৎকার করে অপারেটরকে ফেরিস হুইলটা থামাতে বলি। অপারেটর প্রায় সঙ্গে সঙ্গেই হাতুলে টান দেয়। আমরা নিচে নেমে আসি। তারপর আমি বেশ বিরক্তই ছিলাম। আশেপাশে মানুষজন জমে গিয়েছিল। আমি নাগরদোলা থেকে নেমে তাদেরকে আমার পুলিশের ব্যাজ দেখিয়ে শান্ত হতে বলি। জাস্ট কয়েক সেকেন্ডেরই ব্যাপার। আমি এডগারের কাছ থেকে 10 ফুটেরও দূরে যাইনি। এর মধ্যে শুনতে পাই ফেরিস হুইল অপারেটরের চিৎকার, খুন খুন বলে। একটানা কথাগুলো বলে থামলেন ভদ্রলোক। শার্লক বলল, তারপর? ভদ্রলোক আবার শুরু করলেন, এবার আরো বিরক্তভাবে। বেশ দ্রুত বাকিটা বলে গেলেন। আমি পেছন ফিরে এডগারের কাছে গিয়ে দেখতে পাই ওর বুকে ছুরি মারা হয়েছে, আর ওর দেহটা নিথর। শার্লক জিজ্ঞেস করল, আপনি এডগারকে ছুরি মারেননি? ভদ্রলোক কিছুটা উত্তেজিত গলায় বলল, না, আমি কেন ওকে ছুরি মারতে যাব? ছুরিটা কার ছিল? আই হ্যাভ নো আইডিয়া। ভদ্রলোকের এমন আচরণে আমি কিছুটা থতমত খেয়ে গেলাম। শার্লকও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিজেকে সংযত করে শান্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি মিস্টার চার্লস। আপনি যদি আমাকে মিথ্যে কথা বলেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আই এম ভেরি সরি। ততক্ষণে চার্লসও নিজের নার্ভকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি মিথ্যে কথা বলছি? আপনারও কি তাই মনে হচ্ছে? সে যতই চেষ্টা করুক নিজের কণ্ঠস্বরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারল না। তার গলায় রাগ, বিরক্তি এবং হতাশা একসাথে ঝরে পড়ল। হোমস বলল, মিস্টার চার্লস, আপনি বলেছেন আপনার স্ত্রী বাজার করতে গেছেন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু আপনার স্ত্রী তো বেশ কিছুদিন হলো আপনার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছেন। চার্লস আরও বিরক্ত হয়ে বলল, এই কথাটা আবার আপনাকে কে জানালো? শার্লক ঠোঁটের কোণায় হালকা একটু হাসি ফুটিয়ে বলল, আপনার বাড়িতে অনেকগুলো ইনডোর প্ল্যান্টস দেখেই বোঝা যাচ্ছে আপনার স্ত্রী বাগান করতে ভালোবাসেন, কিন্তু আপনার ঘরের সবগুলো প্ল্যান্টস প্রায় মরে গেছে, অর্থাৎ গত কিছু দিনে তাদেরকে জল দেওয়া হয়নি। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপরে আস্তে আস্তে বললেন, ও প্রতিবার এমন রাগ করে চলে যায়, তারপর আবার ঠিক ফিরেও আসে। শার্লক সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর তার কোটটা গায়ে দিতে দিতে বলল, ওকে মিস্টার চার্লস, চললাম। আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব সত্যিটা বের করে আনতে। রাতের ডিনারের পর আমি আর হোমস আমাদের বৈঠকখানায় বসেছিলাম। সিঁড়িতে আমাদের বাড়িওয়ালি বৃদ্ধা মিসেস হাডসনের পায়ের আওয়াজ শুনতে পেলাম। হোমস উঠে গিয়ে দরজা খুলে দিতে দেখলাম তিনি হাতে একটা কাঁচের বাটি নিয়ে ঘরে ঢুকেছেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি মিসেস হাডসন? মিসেস হাডসন বললেন, অ্যাপেল কেক শার্লকের জন্য। শার্লক খুশি হয়ে বলল, Oh my dear Mrs. Hudson, this is so sweet of you. বৃদ্ধা কপট বিরক্তির ভান করে বললেন, উফ শার্লক, তোমার ঢং দেখে না আমার গা জ্বলে যায়। আমি হাসতে হাসতে কিছুটা তাচ্ছিলের ভঙ্গিতে বললাম, হ্যাঁ হ্যাঁ, গা জ্বলে যায় দেখেই প্রতি রাতে শার্লকের জন্য আজকে অ্যাপেল কেক, কাল ফিশ অ্যান্ড চিপস, পরশু পুডিং, একটা না একটা লেগেই থাকে।
বৃদ্ধা আমার দিকে তাকিয়ে আরও কিছুটা বিরক্তির অভিনয় করে বললেন, ও ওয়াটসন, ডোন্ট বি সিলি। অ্যাজ ইফ শার্লকের জন্য যেসব খাবার বানিয়ে আনি সেগুলো তুমি একদমই খাও না, হ্যাঁ? আমি বললাম, সেই খাওয়া তো আরেকজনের জন্য বানিয়ে আনা খাবারে ভাগ বসানো মিসেস হাডসন। তুমি তো কখনো আমার জন্য আমার পছন্দের কিছু বানিয়ে আনলে না। মিসেস হাডসন বললেন, I never saw any doctor like you. সারা দিন শুধু খাওয়া খাওয়া and খাওয়া। আমি আর একটা কিছু বলতে যাচ্ছিলাম, আমাকে থামিয়ে দিয়ে শার্লক বলল, প্লিজ সিট ডাউন মিসেস হাডসন। মিসেস হাডসন মুখ বাঁকিয়ে বললেন, ঘরটাকে কি বানিয়ে রেখেছো শার্লক, দেখেছো একবারও? ওয়াক, এই ঘরে বসলে আমার দম বন্ধ হয়ে যাবে। শার্লক হেসে বলল, ওহো মাই ডিয়ার মিসেস হাডসন, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। কাল আমি, তুমি আর ওয়াটসন তিনজনে একসাথে একটা কার্নিভালে যাব। মিসেস হাডসন চোখ কিছুটা সংকুচিত করে বললেন, কার্নিভাল? হোয়াট কার্নিভাল? সারির সেই 100 বছরের পুরনো বিখ্যাত কার্নিভালের কথা শোনোনি? সেখানে। মিসেস হাডসন খুশিতে হাততালি দিয়ে কিছুটা লাফিয়ে উঠলেন বাচ্চাদের মতো, বললেন, ও মাই গড, রিয়েলি? বেশ, তাহলে তো খুব মজা হবে, কি বলো ওয়াটসন? আমি বললাম, হ্যাঁ তার বলতে। ভদ্রমহিলা চলে যেতে যেতে বললেন, ঠিক আছে, গুড নাইট, সকালে দেখা হচ্ছে। আর হ্যাঁ শার্লক, কাল এসে যদি ঘর এমন নোংরা দেখে, তাহলে আগামী মাস থেকে তোমাদের এই দুজনকেই কিন্তু ঘাটতি ধরে বাড়ি থেকে বের করে দেব। তোমরা অন্য বাড়ি দেখো বাবু, আমার বাড়িতে আমি এরকম নোংরা লোকদের রাখি না। আমি আর শার্লক দুজনেই হাসতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা শার্লক, ভদ্রমহিলাকে কার্নিভালে কেন নিয়ে যাচ্ছ? এটা কি এই অ্যাপেল কেকের জন্য ঘুষ? শার্লক কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, না না ওয়াটসন, তুমি তো জানো মিসেস হাডসন আমাদের দুজনকেই কতটা স্নেহ করেন। আমরা ছাড়া ওর আর তেমন আপন কেউ নেইও। বেচারি সারাদিন বাড়িতে একা একা থাকে, তাই ভাবলাম একটু ঘুরিয়ে আনি। আমি বললাম, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কোনো বিপদ হবে না তো আবার? শার্লক বলল, আই ডোন্ট হোপ সো। পরদিন লন্ডন থেকে রওনা দিয়ে আমরা যখন শাড়ির মেলায় পৌঁছলাম, তখন দুপুরবেলা। মেলা জমে উঠেছে, চারিদিকে ভিড়, বাচ্চাদের কোলাহল, হৈহট্টগোল এসবই শোনা যাচ্ছে। মিসেস হাডসন মেলায় ঢুকেই বাচ্চাদের মতো খুশি হয়ে উঠলেন। আমরা হাঁটতে হাঁটতে নাগরদোলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। শার্লক বলল, ওয়াটসন, এই অপারেটর মেয়েটার সাথে একবার কথা বলা দরকার। সে হয়তো আমাদের নতুন কোনো তথ্য দিলেও দিতে পারে। মিসেস হাডসন শার্লকের কথা শুনে বিরক্ত মুখে বলল, এই তাহলে ঘটনা? তুমি এখানেও তোমার কোনো বিদঘুটে কেস নিয়েই এসেছো তাহলে? ওফ, ডিসকাস্টিং, জাস্ট ডিসকাস্টিং। কথাটা বলে তিনি হাঁটতে হাঁটতে মেলার ভিড়ের মধ্যে মিশে গেলেন। আমি শার্লককে বললাম, হ্যাঁ গো, ভদ্রমহিলা কোথায় গেলেন? শার্লক বলল, লেট হার এনজয়, চলো আমরা অপারেটরের সাথে একটু কথা বলি। আমি এবার অপারেটর মেয়েটাকে ভালো করে লক্ষ্য করলাম। বয়স 20-22-এর বেশি হবে না। জিপসি টাইপের বেশভূষা, গায়ে একটা সাদা টি শার্টের ওপরে জিন্সের রং উঠে যাওয়া জ্যাকেট। শার্লক মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, মিস, আপনার সাথে একটু কথা বলতে পারি? মেয়েটার ভাবভঙ্গি, কথাবার্তাও জিপসিদের মতো, বেশ একটা বিরক্ত এবং কেয়ারলেস ধরনের। সে বলল, আমার সাথে আবার কি কথা? আমি এখানে কাজ করছি, জীবিকা চালানোর চেষ্টা করছি, আন্ডারস্টুড? আপনাদের টিকিট আছে? তাহলে শিগগির উঠে বসুন, আমি এখনই নাগরদোলা চালু করব। নো থ্যাঙ্কস মিস, আমি আপনাকে সেদিনের মার্ডারের ব্যাপারে কিছু প্রশ্ন করব। মেয়েটা আরও বিরক্ত হয়ে বলল, আমি এসব ব্যাপারে কিছু জানি না। শার্লক বিনীত গলায় বলল, আপনি সেদিন কি দেখেছিলেন? আপনারা কারা? স্কটল্যান্ড ইয়ার্ড? শার্লক কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে জবাব দিল, ইয়েস। ও, আই ডোন্ট কেয়ার। সেদিন আপনি কি দেখেছিলেন? মেয়েটা নির্বিকার ভঙ্গিতে বলল, সবাই যা দেখেছে আমিও তাই দেখেছি। দুজন লোক নাগরদোলায় উঠল, একজন লোক হঠাৎ চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও, আমাকে খুন করে ফেললো। আমি নাগরদোলা থামালাম, একটা লোক নেমে আসলো আর একটা লোক মরে পড়ে রইলো।
সিম্পল। শার্লক আবারও জিজ্ঞেস করলো, কে পড়ে রইল? এডগার? আমি এত নামধাম জানি না, যে লোকটা মরে গেছে সেই হবে। প্রথম লোকটা নেমে যাওয়ার পর আমি ছেলেটার কাছে গিয়ে দেখলাম ওর বুকে একটা ছুরি আমূল বিদ্ধ করা, আর ছেলেটার দেহে কোনো প্রাণ নেই। থ্যাংক ইউ সো মাচ মিস। আপনার নামটা একটু জানতে পারি? মেয়েটা নিতান্ত অনিচ্ছার সঙ্গে বলল, ক্লারা হেল। এমন সময় দেখলাম পেছন থেকে মিসেস হাডসন চেঁচাতে চেঁচাতে আমাদের দিকে দৌড়ে আসছে। আমি বললাম, হোয়াট হ্যাপেন্ড মিসেস হাডসন? তিনি উত্তেজিত গলায় বললেন, ওয়াটসন, শার্লক, ওখানে লটারি হচ্ছে। একটা বড় জারে কিছু জেলি বিনস রাখা। যে সঠিক অনুমান করতে পারবে সেখানে কটা জেলি বিনস আছে তাকে 100 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। চলো চলো, শিগগির চলো। এন্ট্রি ফি মাত্র $2। আমি বললাম, কিন্তু মিসেস হাডসন এগুলো তো বাচ্চাদের জন্য। মিসেস হাডসন রেগে গিয়ে বললেন, এমন রুলস তো লেখা নেই যে শুধু বাচ্চারাই যেতে পারবে। তোমাদেরকে বলতে আসাইটা আমার ভুল হয়েছে। আমিই চললাম, তোমাদের আসার দরকার নেই। ভদ্রমহিলা রাগ করে চলেই যাচ্ছিলেন। শার্লক পেছন থেকে ডাক দিল, মিসেস হাডসন, একবার শুনে যাও। ভদ্রমহিলা দাঁড়ালেন। শার্লক বলল, মনে রাখবে 8380। আমি অবাক হয়ে বললাম, কি? তুমি তো জারটা দেখোইনি। শার্লক বলল, ওই জারে 8380 অর্থাৎ 8380টা জেলিবিন আছে। মিসেস হাডসন, নাম্বারটা মুখস্থ করে ফেলো, 8380। মিসেস হাডসন মনে মনে নাম্বারটা বিড়বিড় করতে করতে চলে গেল। আমি শার্লককে আর কিছু জিজ্ঞেস করলাম না। ওর এসব পাগলামি দেখে দেখে আমার অভ্যেস হয়ে গেছে। আমি প্রসঙ্গটা পাল্টানোর জন্য তাই বললাম, এই শার্লক, চলো কিছু খাওয়া যাক। শার্লক বলল, চলো এবেলা একটু ঠান্ডা লেমনেড খাওয়া যাক। মিসেস হাডসন আসলে না হয় ভারী কিছু খাওয়া যাবে একসাথে। কথা বলতে বলতে আমরা একটা কফি শপের সামনে এসে দুটো কফি নিলাম। কফি শেষ করে আমি পকেট থেকে আমার পাইপটা বের করে ধরাতে ধরাতে বললাম, শার্লক, কেসটা তো ক্রমশই জটিল হয়ে যাচ্ছে। আমি তো কোনো ক্লুই পাচ্ছি না যেটা ধরে সামনে এগোনো যায়। শার্লক বলল, জটিল না, সহজ ওয়াটসন। এমনও তো হতে পারে কেসটা জলের মতো সহজ। মিস্টার এডগার প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন। খুনের সময় তার পাশে ছিলেন একমাত্র ইন্সপেক্টর চার্লস। এর চেয়ে সহজ কেস আর কি হতে পারে? কথাটা বলেই শার্লক এমন একটা গম্ভীর হয়ে গেল। এমন সময় দেখলাম মিসেস হাডসন হাতে একটা 100 পাউন্ডের নতুন কচকচে নোট উঁচিয়ে ধরে আমাদের দিকেই দৌড়ে আসছেন। কাছে এসে চেঁচিয়ে বললেন, দেখো জেন্টলম্যান, 100 পাউন্ড আমি জিতে গেছি। আই ওয়ান, ওয়াও! আমি বিস্মিত হয়ে শার্লকের দিকে তাকালাম। দেখি ও মিটি মিটি হাসছে। আমি বললাম, এবারে তো ছাড়বো না শার্লক, তোমাকে বলতেই হবে। তুমি জারটা একবারও না দেখে কি করে বললে ওখানে কটা জেলি বিনস ছিল? শার্লক বলল, ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। আহা হোমস, বলোই না, কি করে বললে? ওয়েল, আমরা যখন কার্নিভালে ঢুকছিলাম গেটের কাছে একটা ময়লা স্তূপ দেখেছিলে। সেখানে কয়েকটা খালি জেলিবিনসের বক্স পড়েছিল। তুমি খেয়াল করনি হয়তো। টু বি মোর স্পেসিফিক, দেয়ার ওয়্যার 6 বক্সেস, 6টা বক্স। বক্সগুলোর গায়ে লেবেল আটকানো ছিল। সেখানে লেখা ছিল প্রতিটা বক্সে 1400টা করে জেলিবিনস আছে। সুতরাং 6টা বক্সে ছিল 8400টা জেলিবিনস। যে বাচ্চারা ভলেন্টিয়ারিং করছিল তারা হাতে হাতে কয়েকটা খেয়ে ফেলেছে। সুতরাং আমি সেখান থেকে কয়েকটা বাদ দিয়ে বলেছিলাম 8380। মিসেস হাডসন উত্তেজিত গলায় বলে উঠল, যারে 8375টা জেলি বিনস ছিল। আমার অনুমান সবচেয়ে কাছাকাছি ছিল, আর কেউ ধারে কাছেও তো অনুমান করতে পারেনি। তাই তারা পুরস্কারটা আমাকেই দিয়েছে। কথাটা বলে ভদ্রমহিলা একটা বিজয়িনীর হাসি হাসলেন। আমরা সেদিনের মতো লন্ডনে ফিরে এলাম। পরদিন সকালে ট্রেন ধরে আমি আর শার্লক আবার সারিতে ফিরে এলাম। গোপনে একটা সরাইখানার পাবে ইন্সপেক্টর এডওয়ার্ডের সাথে দেখা করলাম। শার্লক ইন্সপেক্টরকে জানালো ও মৃত এডগার হ্যালকম্বের বাড়িটা একবার তল্লাশি করে দেখতে চায়। ইন্সপেক্টর জানালো তিনি ব্যবস্থা করে দেবেন, কিন্তু তিনি সাথে যেতে পারবেন না। আমরা তাতেই রাজি হয়ে গেলাম।
ইন্সপেক্টর একটা কাগজে এডগারের বাড়ির ঠিকানা লিখে দিয়ে অন্য একটি কাগজে একটা ছোট্ট চিরকুট লিখে শার্লকের হাতে দিলেন। চিরকুটে লেখা, সারি কাউন্টি পুলিশের পক্ষ থেকে মিস্টার শার্লক হোমস এবং তার বন্ধু মিস্টার জন ওয়াটসনকে মৃত এডগার হ্যালকম্বের ঘরটি তল্লাশি করার বিশেষ অনুমতি দিয়ে পাঠানো হলো। এই ব্যাপারে আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি আর হোমস চিরকুটটা নিয়ে ইন্সপেক্টরের লিখে দেওয়া ঠিকানায় পৌঁছলাম। একটা পুরনো আমলের কাঠের দোতলা বাড়ি। বাড়ির একতলায় বাড়িওয়ালা থাকেন আর দোতলায় ভাড়া থাকতো এডগার হ্যালকম্ব। আমরা বাড়িওয়ালাকে চিরকুটটা দেখাতেই তিনি উপরের ঘর খুলে দিলেন। আমি আর শার্লক মৃত এডগারের ঘরে প্রবেশ করলাম। সমস্ত ঘর পাতলা ধুলোর আস্তরণে ঢাকা। ঘরের আশেপাশে এডগারের বিভিন্ন জিনিসপত্র ছড়ানো, মোজা, প্যান্ট, শার্ট, টেবিলে রাখা কিছু আধখাওয়া খাবার ইত্যাদি ইত্যাদি। ঘরটা মোটামুটি বৈশিষ্ট্যহীনই বলা চলে, অন্তত আমার কাছে তাই মনে হলো। শার্লক দেখলাম দেখতে দেখতে ঘরের কোনো একটা ছোট্ট ডাস্টবিনের দিকে চলে গেছে। আমিও ওর পিছু পিছু সেখানে গিয়ে দাঁড়ালাম। ডাস্টবিনে কয়েকটা কমলার খোসা পড়ে আছে, আর তেমন কিছুই চোখে পড়ল না। হোমস দেখলাম সেখানে দুই পায়ের ওপর ভর দিয়ে বসে গভীর মনোযোগে কিছু একটা দেখার চেষ্টা করছে। আমিও ঝুঁকে দেখার চেষ্টা করলাম। শার্লক বলল, দেখো ওয়াটসন, এখানে কালো রঙের কিছুটা ছাই দেখতে পাচ্ছ? কি, পোড়া তামাক? না ওয়াটসন, পোড়া তামাকের ছাই সাদাটে ধরনের হয়, কিন্তু এই ছাই কালো। এটা কাগজ পোড়ানোর ছাই। এই কথা বলে ও ডাস্টবিন থেকে কিছুটা ছাই তুলে নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে চাপ দিয়ে পরীক্ষা করলো। তারপরে বলল, চিঠি পুড়িয়ে ফেলেছে। না ওয়াটসন, একটা অক্ষরও উদ্ধার করতে পারলাম না। তারপরে উঠে দাঁড়িয়ে ঘরের মাঝখানে আবার ব্যস্তভাবে পায়চারি করতে লাগলো। বলল, ওয়াটসন, ঘরের ভেতরে ভালো করে খুঁজে দেখো, কোথাও একটা খালি খাম থাকার কথা। এডগার চিঠিটা পুড়িয়ে ফেলেছে, কিন্তু খামটা পোড়ায়নি। একটা খাকি খাম ঘরের ভেতরেই কোথাও আছে। খোঁজো ওয়াটসন, খুঁজে দেখো। শার্লক কথা শেষ করতে না করতেই আমি এডগারের বিছানায় বালিশের তলা থেকে খামটা বের করে আনলাম। উত্তেজিত গলায় বললাম, শার্লক, এই খামটা কি? শার্লক বলল, হ্যাঁ অবশ্যই এটাই হবে। খুলে দেখো তো খামটা খালি কিনা। আমি খামটা খুলে দেখে বললাম, হোমস, খামটা তো একদম ফাঁকা। হতেই হবে মাই ডিয়ার ওয়াটসন। কই দাও, নামটা পড়ে দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। আমি শার্লকের হাতে চিঠিটা দিলাম। ও জোরে জোরে নামটা পড়ল। ফ্রম মিস্টার ভিক্টর রাউলি, সেল নাম্বার 37, HMP হাই টাউন প্রিজন, টু মিস্টার এডওয়ার্ড হ্যালকম্ব। তারপরে চেঁচিয়ে উঠে বলল, ওয়াটসন, ফ্রম প্রিজন HMP আই ডাউন সেল নাম্বার 37। তার মানে এখনো মামলার রায় হয়নি, অর্থাৎ ভিক্টর রাউলি এখনো পর্যন্ত কোনো সাজাপ্রাপ্ত আসামি নয়। অর্থাৎ মামলার রায় যদি ওর পক্ষে আসে, তাহলে ও জেল থেকে নিঃশর্ত ক্ষমা পেয়ে বের হয়ে আসবে। এমন একটা লোক জেল থেকে এডগারকে কেন চিঠি লিখবে? ইন্সপেক্টর এডওয়ার্ডের সাথে একবার কথা বলা দরকার। উনি ভিক্টরের সম্পর্কে হয়তো নতুন কিছু জানালেও জানাতে পারবেন। চলো ওয়াটসন, একবার ঘুরে আসা যাক। শার্লক, কি বলছো তুমি? মিস্টার এডওয়ার্ড তো এখন ডিউটিতে। এই অবস্থায় তার সাথে আমাদের দেখা করা তো অসম্ভব। তিনি বারবার আমাদের না করে দিয়েছেন। আমরা তাহলে কি করব? হোয়াট ডু ইউ থিঙ্ক? ওকে, দেন লেটস মিট ভিক্টর ইন দ্য প্রিজন অ্যান্ড আস্ক হিম হোয়াই ডিড হি সেন্ড এডগার দ্য লেটার। ধাপ্পা দিয়ে সত্যি কথা বের করতে চাও? ইয়েস স্যার, তোমার থেকেই তো শিখেছি। শার্লক একটু হেসে বলল, চলো তাহলে। আমরা জেলখানায় গিয়ে ওয়ার্ডেনের কাছে নিজেদেরকে ভিক্টরের আত্মীয় পরিচয় দিয়ে দেখা করতে চাইলাম। আমাদের কথার উত্তরে ওয়ার্ডেন যে উত্তর দিলেন তাতে আমরা দুজনেই চমকে উঠলাম। ও জেন্টলম্যানস, আপনারা ঠিক সময় এসেছেন। ভিক্টরকে আজকে এই জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর জেলখানার বাইরে গিয়ে ভিক্টরের সাথে কথা বলতে পারবেন। আমি কিছুটা ভেবাচাকাকে জিজ্ঞেস করলাম, হঠাৎ ছেড়ে দেওয়া হচ্ছে কেন? ওয়ার্ডেন বললেন, ভিক্টরের বিরুদ্ধে যে মামলা ছিল, সেই মামলা তদন্তকারী অফিসার ছিলেন ইন্সপেক্টর চার্লস। আপনারা নিশ্চয়ই জানেন
এই চার্লস কিছুদিন আগে মেলায় একটা নিরীহ ছেলেকে খুন করেছেন। এই ঘটনার পর ভিক্টরের উকিল আদালতের কাছে ভিক্টরের জামিনের জন্য আবেদন করেন, আর তিনি বলেন যে অফিসার একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে খুন করে ফেলতে পারে। তার তদন্তের উপর ভিত্তি করে একজন নিরীহ মানুষকে আটকে রাখার কোনো মানেই হয় না। আর যুক্তির কাছে হেরে গিয়ে আদালত শেষ পর্যন্ত ভিক্টরকে ছেড়ে দিতে বাধ্যই হয়। ওয়ার্ডেনের কথা শেষ হতেই কয়েদির পোশাক পরা 1 বছর 30-এর যুবক ঘরে প্রবেশ করল। ওয়ার্ডেন উচ্ছ্বসিত গলায় বলে উঠলেন, ও মিস্টার ভিক্টর, কংগ্রেচুলেশনস, ইউ আর ফ্রি ফ্রম নাও। হ্যাঁ, নিন আপনার জমা রাখা জিনিসপত্রগুলো। এই কথা বলে তিনি একটা ড্রয়ার থেকে কয়েকটা জিনিস বের করে ভিক্টরের দিকে এগিয়ে দিলেন। আমি ভালো করে খেয়াল করে দেখলাম একটা শার্ট, একটা ঘড়ি, একটা ওয়ালেট আর একটা ছোট কোটে লাগানোর পিন, বাটনের মতো। শার্লক ভিক্টরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মিস্টার ভিক্টর, আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? ভিক্টর একবার শার্লকের দিকে তাকিয়ে কিছুটা তাচ্ছিল্যের ভক্তিতে বলল, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, ইটস এ ফ্রি কান্ট্রি। থ্যাংক ইউ মিস্টার ভিক্টর। আপনি এডগার হ্যালকমকে কিছুদিন আগে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে আপনি কি লিখেছিলেন? ভিক্টরের ভ্রু কিছুটা সংকুচিত হলো। সে বলল, কে হ্যালবম? আমি এই নামে কাউকে চিনি না। এডগারের বাড়িতে আপনার লেখা চিঠি পাওয়া গেছে। আপনি তাকে কেন চিঠি দিয়েছিলেন দয়া করে বলুন মিস্টার ভিক্টর। আমি এডগার নামে কাউকে চিনি না, চিঠি লেখা তো অনেক পরের ব্যাপার। শার্লক এবার কঠিন গলায় বলল, একজন খুন হওয়া ব্যক্তিকে সে খুন হবার আগের দিন আপনি একটা চিঠি দিলেন, এখন আবার সেটা অস্বীকার করছেন। আপনি জানেন আপনি ফেঁসে যেতে পারেন। ভিক্টর বের হতে হতে বলল, এসব থানা পুলিশের ভয় ভিক্টর ডাউলিকে দেখাবেন না। চললাম জেন্টলম্যানস, গুড ডে। ভিক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা রাস্তায় বেরিয়ে এলাম। শার্লক একটা পাইপ ধরিয়ে ধোঁয়া টানতে লাগলো। ওর মুখে ফুটে উঠল বিশেষ একটা ভঙ্গি। এই এক্সপ্রেশনের সাথে আমি পরিচিত। আমি জানি ওর মনে এখন চিন্তার ট্রেন চলছে। এখন শত চেষ্টা করেও ওর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আমি তাই আর কোনো কথা বললাম না, চুপচাপ ওর পাশাপাশি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা মেলার গেটের কাছেই চলে এসেছিলাম। আমরা গেট দিয়ে ঢুকতে যাচ্ছি, তখন খেয়াল করলাম 2জন বৃদ্ধ বৃদ্ধা হাত ধরাধরি করে মেলা থেকে বের হচ্ছে। বৃদ্ধের পরনে একটা কালো কোট আর বৃদ্ধার গায়ে একটা খয়েরি কালারের গাউন। সেদিকে তাকিয়ে শার্লক হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে বলল, ওয়াটসন, বৃদ্ধের কোটের বুকের কাজটা খেয়াল করো। সবুজ রঙের বোতামের মতো কোট পিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা কি? ইংল্যান্ডে অনেক ধরনের গুপ্ত সংস্থা আছে। এই বাটন বা কোট পিনগুলো বিশেষ করে তাদের সাইন হিসেবে ব্যবহৃত হয়। এক এক কালারের কোট পিন দিয়ে এক একটি সংস্থাকে বোঝায়। অর্থাৎ এমন সবুজ রঙের বাটন যাদের গায়ে দেখবে ধরে নেবে তারা সবাই একই সংস্থার সদস্য, অর্থাৎ তাদের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। তেমনই ভাবে লাল রঙের বাটন, কমলা রঙের বাটন, এমন বিভিন্ন কালার ভিন্ন ভিন্ন এক একটি অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে। এবার বলো তো ওয়াটসন, এমন সিমিলার টাইপের বাটন ইদানিং এর মধ্যে আর কোথাও দেখেছো কিনা? ভিক্টরের কাছে, তাই না? এই মাত্রই তো জেলখানায় দেখে এলাম। রাইট। আর কাউকে দেখেছো? এই মাত্র বৃদ্ধকে দেখলাম, কিন্তু এটা সবুজ রঙের, আর ভিক্টরেরটা যতদূর মনে পড়ছে ওটা তো কমলা রঙের। তার মানে এরা 2জন দুটো আলাদা দলের সদস্য। এই মেলায় আরো অন্তত একজন আছে যার গায়ে আমি সেদিন কমলা রঙের বাটন দেখেছি, এবং আমি যদি বলি সেই ভিক্টরদের গোপন সংঘের আরো একজন সদস্য, এবং সেই এডগারকে খুন করেছে। কি বলছো তুমি? শার্লক হঠাৎ উত্তেজিত হয়ে আমার এক হাত ধরে টানতে টানতে মেলার ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ওয়াটসন, যা বলছি মন দিয়ে শোনো। আমি সেদিন ফেরিস হুইল অপারেটর ক্লারা হিল মেটার জ্যাকেটে কমলা রঙের বাটন দেখেছিলাম। এজন্যই আজ ভিক্টরের বাটনটা দেখে আমার কেমন জানি পরিচিত পরিচিত লাগছিল, কিন্তু কানেকশনটা মেলাতে পারছিলাম না। আজ গেট দিয়ে ঢোকার সময় সেই বৃদ্ধের সবুজ বাটনটা দেখে আমার মাথায় হঠাৎ করেই ব্যাপারটা ক্লিক করে, আর মনে পড়ে যায় যে নাগরদোলার অপারেটর মিস ক্লারার গায়েও সেম অরেঞ্জ কালারের বাটনটা ছিল।
তার মানে ভিক্টর আর ক্লারা দুজনেই একই দলের সদস্য। এডগার খুন হবার আগে ভিক্টর তাকে একটা চিঠি পাঠিয়েছিল, কিন্তু সে চিঠিতে কি লেখা ছিল আমরা কেউ জানি না। আবার এডগার খুন হবার সময় এডগারের খুব কাছে ছিল ক্লারা, যার সাথে আবার এডগারের একটা কানেকশন আছে। এখন আমরা যদি সুতোগুলো জোড়া লাগানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি একটা হাইপোথিসিস দাঁড় করাচ্ছি। ফেরির হুইল অপারেটর মিস ক্লারা হেল এবং ভিক্টর একই গুপ্ত সংঘের সদস্য এবং একে অপরের প্রেমিক প্রেমিকা। কিছুদিন আগে ইন্সপেক্টর চার্লস ভিক্টরকে একটা মামলায় গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। আমার ধারণা সেই তদন্তে ভিক্টরের বিরুদ্ধে সকল প্রকার প্রমাণাদি জোগাড় করেছিল চার্লস। সুতরাং আর কিছুদিনের মধ্যেই ভিক্টরের লম্বা সময়ের জন্য জেল হয়ে যেত। সেই শাস্তির হাত থেকে বাঁচার একমাত্র পথ ছিল ইন্সপেক্টর চার্লসের চরিত্রে কালিমা লেপন করা, যেন তার সাক্ষী এবং প্রমাণাদি আদালতে অগ্রহণযোগ্য হয়ে পড়ে। জেলে বসেই প্ল্যান বানায় ভিক্টর। সে প্রথমেই তার বন্ধু এডগারকে চিঠি লিখে জানায় নির্দিষ্ট দিনে ইন্সপেক্টর চার্লসকে নিয়ে নাগরদোলায় উঠে বসতে, তারপর নাগরদোলা চলতে শুরু করলে সেখান থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে। এডগারকে শুধু এটুকুই করতে বলা হয়েছিল। বেচারা এডগার এর বাইরে আর কিছুই জানতো না তাকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে নাগরদোলার অপারেটর ক্লারা হেল ছিল ভিক্টরের প্রেমিকা। ভিক্টর ক্লারাকে আরেকটা চিঠি দেয়, সেখানে এডগারকে যে কাজ করার নির্দেশ দিয়েছে সেইটুকু বর্ণনা করে বাকি কাজটা ক্লারাকে সারার জন্য অনুরোধ করে। কি সেই কাজ? এডগারের চিৎকার শুনে যখন লোক জড়ো হবে, চার্লস তখন বিরক্ত হয়ে নাগরদোলা থেকে নেমে আসবে। তখন কাছে গিয়ে এডগারের বুকে ছুরি ঢুকিয়ে দেবে ক্লারা। ক্লারা সফলভাবেই কাজটা কমপ্লিট করে, কেউ দেখতে পায় না। মেলা ভর্তি মানুষ মনে করে হয়তো নাগরদোলায় থাকা অবস্থায় চার্লস এডগারকে খুন করেছে, অথচ নাগরদোলা নেমে আসার পরেও এডগার সম্পূর্ণ সুস্থ এবং জীবিত অবস্থায় ছিল এবং খুন হবার 1 সেকেন্ড আগেও সে নিজেও জানতো না যে তাকে মেরে ফেলা হবে। বাকিটা তো সিম্পল ভার্সন। চার্লস ফেসে যায় আর এমন বাজে রেপুটেশনওয়ালা একজন অফিসারের তদন্ত করা মামলা যে দুর্বল হয়ে যাবে সেটাই স্বাভাবিক। সেই সুযোগটাই কাজে লাগায় ভিক্টর। সে জেল থেকে বেরিয়ে আসে, আদালতে আবেদন করে। এইটুকু বলে আরো জোরে দৌড়তে শুরু করলো শার্লক। বলল, ওয়াটসন, একটু জোরে দৌড়াও। এখন শুধু একটা কাজই করার বাকি আছে ভিক্টরের। জেল থেকে বের হয়ে প্রথমেই সেই কাজটা করবে সে। কি কাজ? প্রেমিকা ক্লারাকে খুন করবে। আমি শিওর ও কোনো প্রমাণ রাখতে চাইবে না। তাড়াতাড়ি চলো ওয়াটসন, না হলে এক খুনির হাতে আর এক খুনি এখনই খুন হয়ে যাবে। আমরা দৌড়ে নাগরদোলার কাছে গিয়ে পৌঁছলাম। বিরতি চলছে। ক্লারা সম্ভবত পাশের তাঁবুতে বিশ্রাম নিচ্ছে। শার্লক দৌড়ে গিয়ে তাঁবুতে ঢুকলো আর বিরক্তিতে চিৎকার করে উঠল, শিট শিট শিট! আমি তাঁবুতে ঢুকে দেখলাম সেদিন দেখা সেই অপারেটর মেয়েটার রক্তাক্ত মৃতদেহ তাঁবুর ভেতরে পড়ে আছে, বুকে একটা চকচকে ছুরি গাঁথা। শার্লক তাড়াতাড়ি ঝুঁকে মৃতদেহের গায়ে হাত দিয়ে দেখে বলল, গা এখনো গরম, এইমাত্র মারা গেছে। খুনি আশেপাশেই কোথাও আছে। ওয়াটসন, কুইক! ওকে এখনই আটকাতে হবে, না হলে ও পালিয়ে যাবে। এত বড় মেলায় একটা মানুষকে কি করে খুঁজবে তুমি? ওয়াটসন, চলো, তুমি নাগরদোলায় ওঠো, আমি চালু করছি। নাগরদোলাটা একদম উপরে উঠে গেলে তুমি পুরো মেলায় খুঁজে দেখবে। আশা করি উপর থেকে পুরো মেলাটাই দেখা যাবে। তোমাকে যে করেই হোক উপর থেকে ভিক্টর কোন দিকে যাচ্ছে সেটা খুঁজে বের করতেই হবে। ওকে, ফাইন। আমি নাগরদোলায় চড়ে বসলাম। শার্লক হাতলে টান দিতেই নাগরদোলাটা ঘুরতে ঘুরতে উপরে উঠতে লাগলো। আমাকে বহনকারী সিটটি যখন সবচেয়ে উপরে উঠে এসেছে, তখন শার্লক আবার হাতল টেনে নাগরদোলাটা আটকে দিল। আমি প্রায় শূন্যের উপর থেকে খুনিকে খুঁজতে লাগলাম পুরো মেলায় চোখ বুলিয়ে। কিন্তু হঠাৎ আমি আমার পেছনে একটা মেটালিক শব্দ শুনলাম আর তাকিয়ে দেখলাম আমার সিটের ঠিক পেছনেই আর একটা সিটে বসে আমার দিকে বন্দুক তাক করে আছে ভিক্টর। ও আমাদের আগেই দেখেছিল, তাই মেলার ভিড়ের মধ্যে না পালিয়ে নাগরদোলায় লুকিয়েছিল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ভিক্টর চিৎকার করে শার্লককে বলল, তোমার বন্ধুকে যদি বাঁচাতে চাও পিস্তলটা ফেলে দাও। আমি নিচে তাকিয়ে দেখলাম শার্লক ও ভিক্টরের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, না শার্লক, তুমি পিস্তল ফেলবে না। ও যদি আমাকে গুলি করে তাহলে তুমিও ওকে গুলি করবে। সৈনিক জীবনের অভিজ্ঞতা আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শত্রুর সামনে ভয় ডরহীন আচরণ করতে শিখিয়েছে। কিন্তু আমার বন্ধু শার্লক হোমসকে দেখলাম ভেঙে পড়ল।
নিজের বন্ধুকে সে কিছুতেই একটা খুনির হাতে এভাবে মরতে দিতে চায় না। আমি দেখলাম শার্লক আস্তে আস্তে তার বন্দুকটা মাটিতে নামিয়ে রেখেছে। ঠিক তখনই একটা গুলির শব্দ হলো। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি একটা বুলেট ভিক্টরের হাতটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে চলে গেছে। তার হাত থেকে বন্দুকটা পড়ে গেছে আর সে প্রচণ্ড আর্তনাদ করে সিটের ওপরে লুটিয়ে পড়ছে। নিচে থেকে ইন্সপেক্টর এডওয়ার্ডের কঠিন গলা শুনতে পেলাম। ভিক্টর, আর কোনো চালাকি করার চেষ্টা করলে পরের বুলেটটা কিন্তু তোমার বুকের মধ্যেখানে ঢুকে যাবে। সুতরাং চুপচাপ যেভাবে আছো সেভাবেই থাকো। মিস্টার হোমস, আপনি নাগরদোলাটা আস্তে আস্তে নামিয়ে আনুন। ভিক্টরকে গ্রেফতারের পর আমরা সেদিন রাতেই ট্রেনেই সারি থেকে লন্ডন ফিরে আসি। পরদিন সন্ধ্যায় আমি আর হোমস ড্রয়িং রুমে বসেছিলাম। এমন সময় মিসেস হাডসনের উত্তেজিত গলা শোনা গেল। হ্যালো জেন্টলম্যান, আজ রাতে তোমরা আমার সাথে ডিনার করবে। ইটস আ ট্রিট ফর মি। আমি হেসে বললাম, কি ব্যাপার মিসেস হাডসন, সেদিনের মেলায় যেতে 100 পাউন্ডের ট্রিট মনে হচ্ছে। এখন থেকে আমাদের সব কেসগুলোতে মিসেস হাডসনকে সঙ্গে নিয়ে গেলে কেমন হয় ওয়াটসন? তাহলে ওরও কিছুটা এক্সট্রা ইনকাম হবে আর আমাদেরকেও আর কখনো অপদার্থ বলবেন না উনি। কি বলো মিসেস হাডসন? মিসেস হাডসন হাসতে হাসতে কপট রাগ করে বললেন, শাট আপ ইউ সিলি গুজ। আমরা সবাই হাসতে লাগলাম। এতক্ষণ শুনছিলেন লেখক রফিউল আলম চৌধুরীর কলমে এ মার্ডার ইন ফেরিস হুইল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, শার্লক হোমস কিভাবে শুধু পায়ের শব্দ শুনে বুঝতে পারল যে আগন্তুক একজন পুলিশ অফিসার? আরও একবার বলছি, শার্লক হোমস কিভাবে শুধু পায়ের শব্দ শুনে বুঝতে পারল যে আগন্তুক একজন পুলিশ অফিসার? সঠিক উত্তর কমেন্ট করে জানান। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 2 জন শ্রোতাবন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে হুইসপার ইন সাসপেন্স। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্স।